আগামী বছরে নির্বাচিত রাজনৈতিক সরকার দেখবেন জনগণ, এমন আশা ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে এটাও বলেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত মত। সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে ডক্টর মাহমুদ এ মন্তব্য করেন। অর্থনৈতিক খাত নিয়ে দুশ্চিন্তার কথাও জানান। বলেন, বড় বড় কোম্পানির ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও দেশে কোনো সম্পদ নেই। কবে হবে সংসদ নির্বাচন, এ নিয়ে প্রশ্নের যেন শেষ নেই জনমনে। বিএনপি বরাবরই বলে আসছে, যৌক্তিক সময়ে ভোট চাই তারা। বারবার নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে দলটি। যুক্তি হিসেবে জানাচ্ছে, দেশে যেসব সংকট দেখা দিচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্যই দরকার নির্বাচিত সরকার। জামাত আগে সময় দেওয়ার কথা বলে আসলেও শুক্রবার বলেছে, সংস্কারের নামে যেন কালক্ষেপণ করা না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, জনগণই তাদের বিদায়ের দিনক্ষণ ঠিক করুক। তার আগে বিভিন্ন খাতে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের বিষয় রয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে শুধুমাত্র প্রধান উপদেষ্টার কাছ থেকে। এসবের মাঝেই নিজের অবস্থান তুলে ধরলেন ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। আমরা কবে একদম ধনী দেশকে পেরিয়ে আরো ধনীতে চলে যাব, সেরকম কিছু তো সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন। এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। অনুষ্ঠানটি ছিল রাজধানীর একটি হোটেলে। বিআইডিএস এর বার্ষিক সম্মেলন। উপদেষ্টা জানান, বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে অন্তর্বর্তী সরকার। দেশের বাইরে পাচার হয়েছে অনেক টাকা। অগ্রাধিকার নিয়ে উভয় সংকটে পড়েছে এ সরকার। বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। এদের ওয়েজ দিতে হবে। Where will that money come from? ডক্টর মাহমুদ বলেন, আওয়ামী লীগ অনেক বড় বড় প্রকল্প নিয়েছিল শুধু খ্যাতি অর্জনের জন্য। We have so many infrastructure projects. অবকাঠামো খাতে অনেক বড় বড় প্রকল্প আছে। এর মধ্যে ২-৩টা খুব ভালো, তার মধ্যে পদ্মা সেতু একটা। এর বাইরে অনেক প্রেস্টিজ প্রকল্প আছে, এগুলোর ব্যয় ওঠানো নিয়েই আমরা উদ্বিগ্ন। উপদেষ্টা বলেন, উন্নতির জন্য কারিগরি উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদ দরকার। হেলথে আমাদের রিসোর্স বেশি দেওয়া উচিত। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ব্যবসা হবে না, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজলুল কবির খান। বলেন, এতদিন এ খাতে প্রতিযোগিতা ছিল না। পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত। বিশেষজ্ঞরা জানান, আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে। তাই নির্মাণাধীন প্ল্যান্টগুলোর কাজ অব্যাহত রাখতে হবে, নতুবা ২০৩০ সালের দিকে আবারও বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। বলেন, সব সময় গ্যাসের ঘাটতি থাকছে, এর সমাধান নিজস্ব উৎপাদন। তাই অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী গ্যাসের উৎস খোঁজার পরামর্শ দেন তারা। আই ক্যান গ্যারান্টি মাই লাস্ট ডলার আর লাস্ট টাকা আমার যত কিছু আছে, যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই, ইট ইজ ইম্পসিবল। আমি মনে করি ওই লেভেলে যদি আমরা কাজ করতে পারতাম, উই কুড বি এ গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি। অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। আগামী কয়েক বছরে কিছু প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে। তাই যে প্ল্যান্টগুলো এখন নির্মাণাধীন সেগুলো দ্রুত শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিয়া থেকে যে আমরা ইম্পোর্ট করছি এক্সচেঞ্জ থেকে, এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল। ইটস বিন ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রাইস ইলেকট্রিসিটি। আদানিটা ইট ইজ আনইউজুয়াল, পলিটিক্যাল ইন্টারভেনশন ছাড়া এই কন্ট্রাক্ট হতোই না, এবং এটা গভর্নমেন্ট টু বিজনেস একটা ডিল অ্যাক্রস দ্য বর্ডার, উইচ ইজ ভেরি আনইউজুয়াল, বাট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। উই মাস্ট রিনেগোশিয়েট উইথ দেম।
জ্বালানি উপদেষ্টা জানান, এবার তেল আমদানি উন্মুক্ত করায় টেন্ডারে 12 জন অংশ নেন। এতে সরকারের সাশ্রয় হয়েছে 370 কোটি টাকা। পাশাপাশি এলএনজি আমদানি উন্মুক্ত করায় বিদেশি বড় কোম্পানিও এখন অংশ নিচ্ছে টেন্ডারে। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না, এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। এই যে একটা 6 মাস একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই। বিশেষজ্ঞরা বলেন, সবকিছু স্থিতিশীল থাকলে বিদ্যুতের গড় উৎপাদন খরচ 12 টাকা থাকতে পারে। গ্যাস সংযোগ বন্ধ করে চুরি থামানো যাবে না, তাই ব্যবহার অনুযায়ী বিলের জন্য মিটার পদ্ধতি অনুসরণের পরামর্শ তাদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার করছে ভারত, দেখাচ্ছে ভয়। তাদের এই প্রপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না, এই মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা নিয়ে মতবিনিময় সভা ছিল। সেখানে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এ সময় তিনি বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা জানান। কৃষি প্রসঙ্গে বলেন, এই খাতকে আরও সম্প্রসারিত করতে হবে। পণ্য আমদানি করেই নয়, বাড়াতে হবে উৎপাদনও। তিনি আরও বলেন, এখনও চাঁদাবাজি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তবে তা কমাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ভারত এখন আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছে। হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে। হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনবো আমরা। হাসিনা দেশে এমনি আসতে পারবে না, হাসিনার বিচার করতেই হবে। ভারত যদি পণ্য লেনদেন বন্ধ করতে চায়, সেটা একান্তই তাদের ব্যাপার। তবে এত বড় একটা বাজার নষ্ট করলে প্রতিবেশী দেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনটা মনে করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। বলেন, ভারত বিনা পয়সায় বাংলাদেশ থেকে পণ্য নেয় না, দুদেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন হয়, তাতে লাভবান হন সীমান্তের দুপারের লাখ লাখ মানুষ। তিনি আরও বলেন, আজ বা কাল হোক এই দেশ রাজনীতিকরাই চালাবে, তবে ঐক্যমত্য না থাকলে জাতীয় গন্তব্য পথ হারাবে। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল যেভাবে একত্রে বসেছে, সেটি দেশের জন্য ইতিবাচক উদাহরণ, মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা। আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করে, গরু আমাদের দেশে এখন আমরা গরু খাই না, তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতে হবে। ফরিদপুরের বিভাগীয় কর্মশালায় মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে কোনো ক্ষেত্রে জবাবদিহিতা ছিল না। বিএনপি ক্ষমতায় ফিরলে সে পরিবেশ তৈরি করবে, এর জন্য স্বাধীন নিরপেক্ষ একটি নির্বাচন হতে হবে। তারেক রহমান বলেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে। নেতাকর্মীদের বলেন, গণ অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ভূমিকা ছিল তা ভোলা যাবে না। তারেক রহমান বলেন, যত দ্রুত সম্ভব দেশকে একটা স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি। জানান, 31 দফা তখনই অর্জিত হবে যখন জনসমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ পাবে বিএনপি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে চায় ভারত, এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বলেছেন, কোনো হুমকি দিয়ে বা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না। দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা বলেন, মানুষ নির্বাচনমুখী হলে নস্যাৎ হবে সব ষড়যন্ত্র।
গণ অভ্যুত্থানে আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। দলের পক্ষ থেকে তুলে দেন সহযোগিতার অর্থ। রিজভী বলেন, ভারতে আশ্রিত শেখ হাসিনাকে রক্ষায় সে দেশের একটি গোষ্ঠী কুমিরের কান্না করছে, অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে। যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে। যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভারতের বিরুদ্ধে নির্বাচনের উদ্যোগ বানচালের অভিযোগ তোলেন। এই সরকারের উদ্যোগে আরো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশের নানা জায়গায় আন্দোলন হচ্ছে দাবি করেন বিএনপি সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী, আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেনও বলেন, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই লাভ হবে না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর বাসাবোর এক সমাবেশে মন্তব্য করেন। বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে থাকে তাহলে তাদেরই ক্ষতি। আজকে হাসিনার দোসর জিএম কাদের, উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা? এই 17 বছরের এই নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা এরশাদ আর এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে? আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, ওখানে জিএম কাদেরের জন্ম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর প্রতিবেশী রাষ্ট্রের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে কোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা। সকালে রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করা হয় সমাবেশ। সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের সমালোচনা করেন। বলেন, 5 আগস্টের পর থেকেই আগ্রাসী আচরণ করছে ভারতীয় গণমাধ্যম এবং কিছু রাজনীতিক। তাদের দাবি, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে। সরকারের প্রতি আহ্বান, ভারতের সাথে নতজানু নয়, পররাষ্ট্রনীতি হতে হবে সমতার ভিত্তিতে। এছাড়া বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি জানানো হয় সমাবেশে। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে শেখ হাসিনার সাথে কোনো পার্থক্য থাকবে না। আরও বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের 50% জনগণের প্রতিনিধিত্ব করে। দলগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক সংঘাত ও অবিশ্বাস তৈরি করবে, এমনটাই অভিমত জিএম কাদেরের। বলেন, গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমাধান নয়। সরকার গঠন করেছিল বিপুল আগ্রাসন, এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা। কোনো যদি আগ্রাসন কেউ করে, আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে? এটা তো আগ বাড়িয়ে তো কিছু বলার দরকার নেই।
আমাকে 1 ইঞ্চিও ছাড় দেব না, কে আপনাকে ছাড় দিতে বলছে? ছাত্র জনতার আন্দোলন এবং গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের 105 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে বন্দরনগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম। নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেন তারা। এ সময় সার্জিস জানান, পতিত স্বৈরাচার এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহতে ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশ করেন পুলিশের ভূমিকা নিয়ে। এই বাংলাদেশে মত পার্থক্য থাকবে, দলের বিভিন্ন ধরন থাকতে পারে, কিন্তু যারা এই খুনগুলো করেছে তাদের পক্ষে এই বাংলাদেশে যারা এখনো কথা বলছে, আমরা মনে করি এরা হচ্ছে ওই কিট, যেই কিটগুলো এতদিন ওই খুনি হাসিনা লালন করেছিল। আমাদের শুধু খুনি হাসিনাকে ওই ফাঁসির দড়িতে ঝুলালে হবে না, এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। নীলফামারী পঞ্চগড়ে মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদন অসত্য। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন। দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষরা জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন সবাই। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের খবর। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, জলপাইগুড়ি লাগোয়া বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলায় নির্যাতনের শিকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। একই অবস্থা পঞ্চগড়েও। এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যমুনা টেলিভিশন। ডোমার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল স্বাভাবিক চিত্র, স্বাভাবিক জীবনযাত্রা সনাতন সম্প্রদায়ের মানুষের। এমনকি কোথাও কোনো হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চিহ্নও নেই। সাম্প্রতিককালে আমাদের এখানে কোনো মন্দির ভাঙা বা কোনো মানুষের দোলাদলি এরকম কোনো হয়নি। আমরা খুবই সুন্দরভাবে, শান্তিপ্রিয়ভাবে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি থেকে শুরু করে চলাফেরা আমরা খুব সুন্দরভাবেই করতেছি। এগুলো যারা করতেছে, এগুলো একমাত্র আমি বলবো যে এরা মিডিয়া দ্বারাই হচ্ছে। কোনো পত্রিকা বা ফেসবুককে করার জন্য বা আপনার এমবি বিক্রি করার জন্য এগুলা করতেছে। কথা হলো বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতির সাথে। জানালেন, ভারতীয় গণমাধ্যমের তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝেই বসবাস করছেন সব ধর্মের মানুষ। ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে তাতে আমরা আতঙ্কিত হচ্ছি বটে, তবে আমার এলাকায় খোঁজ নিয়ে যখন দেখছি এরকম কিছু নেই, তখন মনে মনে ভাবছি যে বোধহয় অতিরঞ্জন হচ্ছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন, এলাকায় বিশৃঙ্খলার কোনো খবর তারা পাননি, এমনকি জানেনও না কেউ। যেভাবে বলা হচ্ছে সেভাবে আমাদের এলাকায় কোনো কিছুই ঘটেনি। আমরা হিন্দু মুসলমান, বিশেষ করে উপজেলাতে আমরা বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছি, সাংবাদিকতার পেশার কারণে আমরা বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছি। হিন্দু মুসলমান যে আমরা আছি, ইতিপূর্বে যেভাবে চলেছি বর্তমানে সেই চলাফেরা করে আসতেছি। ডোমার থানা পুলিশও বলছে একই কথা। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের কারো উপর কোনো আঘাত আসেনি। কোনো মন্দির ভাঙচুর কিংবা অমুসলিম পরিবারের উপর হামলার সংবাদ এখন পর্যন্ত পৌঁছায়নি, আমি পাইনি। তো এই বিষয়ে অবশ্যই যদি আমরা কোনো সংবাদ পাই, আমরা কঠিন থেকে কঠিনতর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে হিন্দু বাড়িতে হামলা ও একাধিক মন্দির ভাঙচুরের ঘটনার তথ্য অসত্য বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। পরিবেশ রক্ষায় যা যা করণীয় তাই করা হবে, এ মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে জলবায়ুর ন্যায্যতা রক্ষায় 2 দিনের সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, পরিবেশ এবং দুর্যোগ থেকে মানব জীবন রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জলবায়ু সংকট মোকাবেলায় এই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পরিবেশ, নদী রক্ষা আইন প্রয়োগের কথাও জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে দ্বিতীয়বারের মতো সম্মেলনটির আয়োজন করেছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা। আমরা যদি জলবায়ুকে তার ন্যায্যতার জায়গায় জলবায়ুকে আমরা যদি প্রতিহত না করতে পারি, there will be a civilizational, existential crisis. And this crisis will eventually destroy not just nations, but it will be the demise, as many people say.
সমন্বিতভাবে আগামীতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে গাজীপুরে প্রস্তাবিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। বলেন, বিগত দিনের নানা রকম দুর্যোগের ধরন দেখে তার নিরিখে প্রশিক্ষণ ইনস্টিটিউটের ধারণা এসেছে। ইনস্টিটিউট হলে গবেষণা ও প্রশিক্ষণের পাশাপাশি নানা রকম প্রযুক্তি উদ্ভাবন হবে। এরই মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার ও বিদেশি সংস্থারাও বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছে। তাই সমন্বিতভাবে আগামীর দুর্যোগ আরও ভালোভাবে মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন উপদেষ্টা ফারুকী আজম। এটা আমাদের নানান মাত্রায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে। এই প্রশিক্ষণ ইনস্টিটিউট যদি হয় তাহলে আমরা এই সমস্ত জাতীয় দুর্যোগগুলো আমরা মোকাবেলা করি, সেগুলি আরও ভালোভাবে আমরা করতে পারবো। প্রথমবার ফেনীতে গণসমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। মঞ্জু বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও তা স্থানীয় শহীদদের নামে নামকরণের দাবি তোলা হয়। ফেনী নদীর হিস্সা একমাত্র ফেনীবাসীদের, ফেনীর জেলেদের, ফেনীর কৃষকের। এর বাইরে এই নদীর এক ফোঁটা হিস্সা কোন জাতির থাকতে পারে না, কোন রাষ্ট্রের থাকতে পারে না। আমাদের পুরো ফেনী পানির নিচে তলায় গেছে, অনেক কষ্ট পাইছি, কিন্তু শেখ হাসিনার জন্য এখন তার সব দুয়ার খোলা। ফেলানিকে মারে কাঁটাতারে আর শেখ হাসিনাকে তাকে খুব আরামে। স্কুল পরিচালনায় কমিউনিটি নেতাদের অন্তর্ভুক্তি ভালো হলেও রাজনীতির কারণে তা মন্দে পরিণত হয়েছে। এ মন্তব্য করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে যশোর সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, স্কুলে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন সব ক্ষেত্রে তারা জ্ঞান আহরণে আগ্রহী হয়ে ওঠে। একই সাথে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সভায় প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হাকিম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনাদের পক্ষ থেকে প্রথমত বক্তব্য আসা ওই সময়টার জন্য আপনি স্কুলগুলো সেগুলো তো আসলে কমিউনিটির একটা সঙ্গ হওয়া উচিত। কমিউনিটি যেন ওন করে এটাকে এবং একটা কমিউনিটির ফিডব্যাক দেয় কেমনে চলছে বিষয়টা। কিন্তু আমাদের রাজনীতির মধ্যেই যেহেতু গলদ আছে অনেক রকম, ফলে একটা ভালো বিষয় একটা মন্দ বিষয়ে রূপান্তরিত হয়ে যায়। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছেন এক ইউপি সদস্য সহ দুজন, গুলিবিদ্ধ সহ আহত অন্তত 10 জন। গোষ্ঠীগত আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিনের আলো ফোটার আগেই উত্তপ্ত হয়ে ওঠে রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকা। পাল্টাপাল্টি হামলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছে উপজেলা যুবলীগ নেতা আবিদ হোসেন রুবেল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের মাঝে। এরই জের ধরে বাধে সংঘর্ষ। রুবেলের চাচা ইউপি সদস্য মানিক মিয়া পার্শ্ববর্তী এলাকায় বশির উদ্দিন মেম্বারের বাড়িতে আশ্রয় নেন। পরে হারুন ও তার ভাই বাসেদের অনুসারীরা সেখানে হামলা চালিয়ে হত্যা করে মানিক মিয়াকে। সাইডটাতে শুরু করছে ককল ফুরানি আর গুলি ফুরানি, মেঘের লাইন গুলি পড়ছে। এরপর দায় আমরা বেডিয়া দৌড়ে ফাঁসা বিলার সহ পানিত গিয়ে পড়ছি। ফায়ার অবস্থায় যাইতে যাইতে পরে এখানে গিয়া মানিক নামের পাইছে। মানিক নামের পায়ে প্রথম পাও কাইটা লাইছে, পাও কাইটা ফাউল হয়ে গেছে, নাচছে পরে আরেক বাসায় গেছে। মানে কেউ আছে নাকি আমগা এলাকায়, সবাই বাড়ি বাড়ি চেক দিয়েছে, সবার বাড়ি লুট করছে। এ নিয়ে মেথিকান্দায় আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় প্রাণ হারান রুবেলের খালাতো বোন কল্পনা বেগম। গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 10 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দূরা ফায়ার শুরু করছে, তো আমার এই ঘর সেদা আমার ওয়াইফের কোহে গুলি লাগছে, এই গাড়ে গুলি লাগছে। উনি পরে সব ফিরে নাই হয়ে গেছে, আর কোনো শব্দ নাই। দীর্ঘদিন তাদের মধ্যে একটা গ্রুপিংয়ের শত্রুতা আছে এবং
স্থানীয় যে আধিপত্য বিস্তার সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে এই গ্রুপিংটা চলে এবং তারই ধারাবাহিকতায় আজকে হঠাৎ করে বাসেদ গ্রুপ রুবেল গ্রুপের উপর আক্রমণ করে এবং সেখানে বেশ কিছু গুলিবিদ্ধ ব্যক্তিও আমরা পেয়েছি এবং 2 জন মারা গেছেন। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই যুবলীগ নেতা রুবেল ও আওয়ামী লীগ নেতা হারুন পলাতক। জাহিদ হাসান, যমুনা নিউজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ভুলে গিয়ে কেউ কেউ প্রতি বিপ্লবের স্বপ্নে বিভোর, আবার কেউ নিজেদের কৃতিত্ব জাহির নিয়ে ব্যস্ত, এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। আন্দোলনের স্মৃতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে শাহবাগের জাতীয় জাদুঘরে ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্র সংগঠনটি। উদ্বোধনী পর্বে ছাত্র শিবির নেতারা বলেন, দ্রুত গণহত্যায় অভিযুক্তদের বিচার হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। জাতীয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে চোখের সামনে ভেসে উঠবে পুরো জুলাই আগস্টের বিপ্লবের চিত্র। আন্দোলনের শুরু থেকে শেষের ছবি, বিপ্লব গণ অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তের প্রতিটি ফ্রেম মনে করিয়ে দিচ্ছে অবর্ণনীয় দিনগুলোর কথা। প্রদর্শনীতে আছে সেই সময়ের সমালোচিত নেতাদের বক্তব্য সংবলিত কার্টুন, রয়েছে শহীদদের নামের তালিকা। আকর্ষণীয় পর্ব থাকছে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী কক্ষে। ফ্রেমে বন্দি 36 জুলাই নামে এই প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। উদ্বোধনী পর্বের আলোচনায়ও ছিল আন্দোলনের স্মৃতিচারণ। কথা বলেন আহত ছাত্র, মিথ্যা মামলায় আটক হওয়া শিক্ষার্থী এবং একজন শহীদের বাবা। আমরা দেখতে পাচ্ছি এত রক্তজোড়া সংগ্রাম শেষেও দেশে হানাহানি থামছে না, বৈষম্য থামছে না। ব্যাপারগুলো আমাদের অত্যন্ত ব্যথিত করছে। আমার সামনে আমার আগেই প্রায় 10 জন 8 জন আহত হওয়ার পরে আমরা সহ ওনাদেরকে হসপিটালে নিয়ে যাই। তখন আবার আসি, যখন আন্দোলনে শরীক হই, যখন আমার পেটে গুলি লাগে তখন আমি ওখানেই বসে পড়ি। আমার ছেলে মাস্টার্সের স্টুডেন্ট, তখন বলল এইভাবে আব্বু চুপ করে বসে থাকা যায় না। সে ওই সুমনে হয় বৃহস্পতিবার রাত্রেই প্রতিজ্ঞা করেছিল সকালবেলা সে আন্দোলনে শরীক হবে। ছাত্র শিবির নেতারা বলেন, অভ্যুত্থানের সব অর্জন নষ্ট করতে সচেষ্ট দেশি বিদেশি বিভিন্ন পক্ষ। গণহত্যাকারীদের বিচার না হয় ষড়যন্ত্র দিনকে দিন বাড়ছে বলে মন্তব্য শিবির সভাপতির। কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের কোনো ভূমিকা ছিল না। ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রদর্শনীটি চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। বেলা 11টা থেকে খোলা থাকবে সন্ধ্যা 7টা। ইসলামী ছাত্র শিবিরে মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে একটি তুলার দোকানের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। যাচ্ছি বাবুর কাছে। বাবু, আগুনের কি অবস্থা দেখছেন? নিয়ন্ত্রণে এসেছে কিনা? এখনো আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিস এখনো পৌঁছায়নি, যার কারণে আসলে আগুন নিভাতে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে গাজীপুরের শ্রীপুরে তুলার ল্যাপটপের দোকান থেকে যে আগুনের সূত্রপাত, সেই আগুন কিন্তু আসলে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন উড়ে গিয়েছে। এখনকার বাজারে মানুষ যেসব বাজারে বাড়িঘর গুলো আছে, আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অনেকটা আতঙ্কের মধ্যে আছে। এখানে আমরা দেখেছি আসলে কাছ থেকেই এই দোকানের পিছনে একটি 4তলা বাড়ি রয়েছে। সেই 4তলার বাড়ির নিচতলায় কিন্তু আসলে আগুন ঢুকে গিয়েছে। সেখানে কিন্তু আসলে সাধারণ যারা উৎসুক জনতা রয়েছেন তারা আসলে বিভিন্ন ভাবে পানিকে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আসলে কোনোভাবেই তারা পাচ্ছেন না আগুন নিয়ন্ত্রণে আসলে, কারণ আগুন দাও দাও করে চলছে। আর আগুনের লেলিয়ান কিন্তু আসলে বেড়েই চলছে। তারা বলছেন যে আসলে ফায়ার সার্ভিসকে ঘটনার পরেই আসলে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু এখনো ফায়ার সার্ভিস এসে পৌঁছায়নি, যার কারণে আসলে অনেকটাই ক্ষিপ্ত রয়েছে এখানকার যারা সাধারণ মানুষ। তারা যেটা বলছেন আসলে ফায়ার সার্ভিসকে অনেক আগেই ফোন করা হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস এখনো আসেনি, যার কারণে আসলে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বাজারে। আসলে আজকে হচ্ছে এই এলাকায় বাজারের দিন, শনিবার বাজারে কিন্তু অনেক মানুষ থাকেন এবং বেচাকেনার একটা ধুম থাকে।
গেছে, সে আসলে এই ঘটনায় আগুন লাগাতে আসলে এই যে বাজারে যে সাধারণ মানুষের কেনাকাটা এবং বাজারে যে ধুমছে সেটা অনেকটাই কমে গিয়েছে। এই বাজারের সকল মানুষ কিন্তু আসলে এই যে আগুনের এখানে এসে আসলে আগুন নেভানোর জন্য চেষ্টা করছে, যেভাবে বালতি দিয়ে জগ দিয়ে বিভিন্ন ভাবে পানি এনে আসলে তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে আছে, তারপরে কোনোভাবেই পাচ্ছেন না তারা আগুন নিয়ন্ত্রণ করতে। ঘটনাস্থলে কিন্তু আসলে শ্রীপুর থানার পুলিশ রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন যে কোনো মানুষ যাতে আগুনের ভিতরে গিয়ে না পড়ে যায়, পানি দিতে গিয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা শিকার না হয়, সেই জন্য আসলে পুলিশ ঘটনাস্থলে এসে আসলে উৎসুক জনতাদের কাছে আগুন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন আসলে তারা আগুন নিভানোর চেষ্টা করছে, তারপর আসলে পাচ্ছে না। আগুন সময় যত বেশি যাচ্ছে এখনো কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। এখানকার যারা রয়েছেন তারা আসলে বাজারে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বিভিন্ন দিক দিয়ে আসলে পানি এনে আসলে পানি দেওয়া হচ্ছে, যার ফলে আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আসলে আগুন লাগার সাথে সাথে আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আসলে এই এলাকার যেসব বাড়ি ঘর থেকে যে পানি আনবে সেই পানিও আসলে শেষ হয়ে গেছে, যার কারণে পানি আনতে পারছে না। আশেপাশে যে পুকুরগুলো ছিল সেখান থেকে দূর থেকে পানি নিয়ে এসে তারা আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনো পর্যন্ত আসলে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না। সাধারণ মানুষ যারা তারা আসলে বিভিন্ন ভাবে পানি দিচ্ছে, কোনোভাবেই আসলে আগুন পানি দিচ্ছে, কোনোভাবেই আসলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না। এখন কিন্তু আসলে আগুন জ্বলছে। আর এই যে এই জায়গাটিতে যে বাজারটিতে আগুন লেগেছে, প্রথমে আসলে এই যে দোকানটি, এই সামনে যে দোকানটি, এটা একটা ল্যাব পোশাকের দোকান ছিল, সেই দোকান থেকে আসলে আগুনের সূত্রপাত হয়। তার পাশাপাশি বাবু, ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এই ছিল সব খবরের আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।